নমস্কার, বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সতীনাথ মুখোপাধ্যায় সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি। প্রতি শনিবার আমাদের চ্যানেলের কায়াহীনের কাহিনী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রোমাঞ্চকর ভৌতিক গল্পের শিহরণ জাগানো নাটক। আজকের নিবেদন বাকশ্রুতি ইউটিউব চ্যানেলের নিমগ্ন শ্রোতা সৌরভ চক্রবর্তীর বাস্তব অভিজ্ঞতার ছায়া অবলম্বনে শ্রুতি নাটক মৃত মনিবের ডাকে। নাটক নির্দেশনা এবং সুজয়ের ভূমিকায় দেবাশিস পাল, সুতিথি সঞ্চয়িতা নাগ, বন্দনা বৌদির ভূমিকায় সঞ্চয়িতা চৌধুরী, অদিতি কাজললতা দে এবং সঙ্গীতার চরিত্র চিত্রণে স্বাগতা পাল। যন্ত্রানুষঙ্গ সুব্রত বাবু মুখোপাধ্যায়, আবহ নির্দেশনায় সন্দীপ দে, গ্রাফিক্স পরিকল্পনা এবং প্রচার ভাবনা প্রসূন চট্টোপাধ্যায়, প্রীতি বিশ্বাস পাল এবং ডক্টর দীপায়ন পাল। শুরু হচ্ছে শ্রুতি নাটক মৃত মনিবের ডাকে। ঠিক আছে অঞ্জনবাবু, এবার ফোনটা রাখুন প্লিজ, নয়তো আপনার লেখা পাওয়ার সময়টাই কিন্তু পিছিয়ে যাবে। আরে আমাকে একটা কলেজে পড়াতে হয় মশাই, ক্লাস, ইনভিজিলেশন, সেমিনার, কোশ্চেন পেপার সেটিং, খাতা দেখা, এই সব কিছু সামলে তবে তো আমার সাহিত্য চর্চা। হ্যাঁ, তবে কথা যখন আপনাকে দিয়েছি, পৌষ সংখ্যা বেরোনোর 15 দিন আগেই পেয়ে যাবেন আপনার পরিণত বয়স্ক পাঠকদের জন্য বেশ আকর্ষণীয় ভূতের গল্প। ওকে, হ্যাঁ, পরশু রাতেই ফোন করবেন একদম। পালক প্রকাশনার প্রকাশককে পরিণত বয়সের মানুষের জন্য ভূতের গল্প লিখে দেব বললাম বটে, তবে আখ্যান আদৌ কল্পিত কাহিনী নয়। আবার রোমাঞ্চকর প্রত্যক্ষ অভিজ্ঞতার ক্ষেত্র থেকেই জন্ম নেবে আজকে সাহিত্য কর্ম। আমি সুজয় সোম, হিন্দুস্তান রোডে আমাদের 3 পুরুষের বসত বাড়ি, অথচ বাসিন্দা বলতে আমরা মোটে 2টি প্রাণী, একজন মানুষ আর অপরজন মনুষ্যেতর, লুসি, ডিপ ব্ল্যাক কালারের ল্যাবরেটর। 2 বছর আগে হঠাৎই সেরিব্রাল অ্যাটাকে মা মারা যাবার পর কেমন যেন দিশাহারা হয়ে গিয়েছিলাম। সেই তীব্র একাকিত্বের ভার কিছুটা লাঘব করতেই এক বন্ধুর পরামর্শে 3 মাসের ছোট্ট লুসিকে নিয়ে এলাম বাড়িতে। যতক্ষণ বাইরে থাকি মানদা মাসি দেখভাল করে ওর। আমাদের দুজনের 2 রকমের রান্না বান্না সেরে, ডাস্টিং, কাছাকাছি, রাজ্যের কাজ সামলে সন্ধেবেলা বাড়ি ফিরে আবার চলে আসে পরদিন একেবারে কাক ফুলে। হ্যাঁ, যথাযোগ্য পারিশ্রমিক তো পায় ঠিকই, তবু নিরলস আন্তরিক সেবার কোনো তুলনা হয় না। আমরা দুজনেই খুব ঋণী মানদা মাসির কাছে। হ্যাঁ, লুসি অবশ্য সেই ঋণ কিছুটা পরিশোধ করে দেয় ওর রসসিক্ত রসনা দিয়ে। প্রিয় মানুষটাকে লেজ নাড়তে নাড়তে প্রভূত আদর করে তবেও শান্তি। আসলে ওদেরও যে একটা নিজস্ব অনুভূতির জগৎ থাকে, শুধু অ্যানিমাল লাভাররাই বুঝতে পারে সেই ভাষার মর্ম আর সেই অনুভূতিকে। যাই হোক, এমনিভাবে সুখে দুঃখে দিন কেটে যাচ্ছিল আমাদের। লুসির বয়স এখন 1.5 বছর। আমি কলেজ থেকে ফিরে ফ্রেশ হয়ে ট্র্যাক শুট পরে নিলেই ও ঠিক বুঝতে পারে বৈকালিক বেড়াতে যাওয়ার সময় হয়ে গেছে। আনন্দের উচ্ছ্বাস তখন ফুটে বেরোয় ওর উল্লসিত কণ্ঠস্বরে। ঢাকুরিয়া লিখে ঘন্টা খানেকের 2 বেলা দৌড় ও নিত্যদিনের এক্সারসাইজ। প্রবল বর্ষায় অবশ্যই নিয়মের কিছুটা ব্যতিক্রম ঘটে যায়। বেচারা তখন খুবই মুখ ভার করে থাকে।
ওর ওষুধের জন্য আমাকে প্রায় ভিজিট করতে হয় ভেটেরিনারি মেডিসিন শপ কেয়ার অ্যান্ড কিওরে। নিত্য যাতায়াতের সূত্রে এই দোকানের মালিক বন্দনা বৌদির সঙ্গে বেশ ভালো পরিচয় হয়ে গেছে। হাজবেন্ড ব্যাংকের সার্ভিস হোল্ডার, তাই দোকানের যাবতীয় দেখাশোনা দায় দায়িত্ব দক্ষ হাতে আর হাসি মুখে উনি সামলান। সমস্ত কাস্টমারদের সঙ্গে মধুর ব্যবহার ওর। একদিন বন্দনা বৌদি উপযাচক হয়েই বললেন, সুজয় বাবু, একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই বৌদি, হ্যাঁ বলুন। লুসিকে অ্যাটলিস্ট একবারের জন্য হলেও সেম স্পেসিসের ডগ দিয়ে ব্রিড করান, না হলে কিন্তু ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর তৈরি হয়ে থাকবে। কিন্তু বন্দনা বৌদি, ব্ল্যাক ল্যাব্রাডর তো আপনি জানেন বেশ বিরল প্রজাতি। ওর পারফেক্ট পেয়ার কোথায় পাই বলুন তো? আপনি নেক্সট ফ্রাইডে নাগাদ একবার আসুন তো, আমি চেষ্টা করে দেখছি। সেই মতো পরের শুক্রবারই গেলাম কেয়ার অ্যান্ড কিওরে। বন্দনা বৌদি বললেন, আমি অলরেডি কথা বলে রেখেছি। মিসেস সঙ্গীতা সেন অত্যন্ত ডগ লাভার। ওর স্টোডো ওর প্রাণ। থাকেন লেক টেম্পল রোডে, আপনার বাড়ির বেশ কাছেই। মোবাইল নাম্বার দিচ্ছি, কল করে একটা সময় নিয়ে চলে যান। খুব মুডি ভদ্রমহিলা, জানেন তো, আমাদেরই মতো মধ্যবয়সী, তবে মানুষ খুব ভালো। স্টোডো লুসির খুব ভালো পেয়ার হবে। বন্দনাদির পরামর্শ মতোই অ্যাজ পার অ্যাপয়েন্টমেন্ট ওভার টেলিফোন আমি কি পৌঁছলাম সেন বাড়িতে। কলিং বেল প্রেস করতেই আমাকে দরজা খুলে দিল এক সুশ্রী তরুণী যুবতী, বয়স প্রায় 25-এর কোঠায়। জিজ্ঞাসু চোখে প্রশ্ন করলো, কি ব্যাপার বলুন, কাকে চাইছেন? মানে মিসেস সেন, সঙ্গীতা সেনের সঙ্গে একটু দেখা করার ছিল। আমি ফোনে ওর সঙ্গে কথা বলে টাইম ফিক্সড করেই এসেছি। যদি কাইন্ডলি ওকে একটু ইনফর্ম করেন। মেয়েটির চোখে মুখে কেমন যেন একটা অস্বস্তির চিহ্ন। একটু ইতস্তত করে বলল, আসুন, আপনি আপনি এখানে একটু বসুন, আমি মাকে খবর দিয়ে আসছি। সুদৃশ্য ড্রয়িং রুমের সোফায় আমাকে বসিয়ে পর্দা ঠেলে ভেতরে ঢুকে গেল মেয়েটি। আর মিনিট 5 পরেই ঘটল আবার তার প্রত্যাবর্তন। মুখের অস্বস্তির অভিব্যক্তিটা যেন বেড়ে গেছে। থমথমে গলায় বলল, মা মা আপনাকে ভেতরে আসতে বললেন, চলুন। ভেতর ঘর যেন আরো সুদৃশ্য। হালকা নরম আলোয় বেতির চেয়ারে হেলান দিয়ে বসে আছেন সঙ্গীতা সেন। নিমগ্ন হয়ে গান শুনছেন ভদ্রমহিলা। মৃদুস্বরে বাজছে রবীন্দ্রসঙ্গীত। আর সামনে রঙিন কাঁচ শোভিত টেবিলে পানীয়র সুবিন্যস্ত সরঞ্জাম। ব্যাট 69। এতক্ষণে আমার কাছে স্পষ্ট হলো মেয়েটির অস্বস্তির কারণ। মধ্যবিত্ত সুলভ সংস্কার বা রক্ষণশীলতার কারণেই অপরিচিত মানুষের সামনে মায়ের মদ্যপানের দৃশ্য সে মেলে ধরতে চায়নি। সঙ্গীতের সেন কিন্তু সহজ এবং নির্বিকার। সামান্য জড়ানো গলাতেই আন্তরিকতার সুরে আমাকে বললেন, প্লিজ বি সিটেড মিস্টার সোম। সামান্য সংকোচের সঙ্গে আমি বসলাম ওর মুখোমুখি চেয়ারটাতে। উনি বলে চললেন, সারাদিন মাল্টিন্যাশনাল কোম্পানির মারাত্মক ঝক্কি সামলে যখন বাড়ি ফিরি, নার্ভগুলো রিল্যাক্সড হতে চায়, তাই একটু হার্ড ড্রিঙ্ক। সমস্ত স্ট্রেস কন্ট্রোলড হয় কিছুটা সময়ের জন্যে। আপনি একাডেমিক জগতের মানুষ, এই প্রেশারটা আপনি ঠিক ফিল করতে পারবেন না। যদিও স্ট্রেস তো মানুষের শুধু কর্মজগতেরই থাকে না মিস্টার সোম,
অন্তর্জগতেরও থাকে। হোয়াট এভার, কি খাবেন বলুন, চা না কফি? যদিও আই উইল বি প্লিজড কর্ডিয়ালি ইফ ইউ হ্যাভ সাম হার্ড ড্রিঙ্কস উইথ মি। আজ থাক মিসেস সোম। কেন, খান না? না, ঠিক তা নয়। আসলে এখান থেকে একটু পণ্ডিতিয়া প্লেসে যেতে হবে আমার এক বন্ধুর মাকে দেখতে। নার্ভের অসুখে শয্যাশায়ী, তারই মধ্যে গতকাল পড়ে গেছেন বিছানা থেকে। রিয়েলি সরি আই এম। ওকে ওকে, আজ তাহলে একটু কফি। সুতিথি, দিনুকে একটু কফি দিয়ে যেতে বল না, উইথ এনি স্ন্যাক্স। আপনার যখন ওঠারই তাড়া আছে, একটু কাজের কথাই বলা যাক তাহলে। হ্যাঁ, আমার লুসির জন্য। সেটুকু আমি বন্দনার কাছে শুনে নিয়েছি। কনসেপ্ট করলে কিন্তু আমার ভাগের বেবিটা আমি পছন্দ করে নেব। তাই হবে। আর একটা কথা, মিটিং টাইমে শুধু একদিন ডগকে এনে ব্রিড করানো আমার কাছে কেমন স্থূল রুচিহীন বলে মনে হয় জানেন। এতে কেমন যেন ওদের সস্তা করে তোলা হয়, দেহজীবিনী পতিতার মতো। মন প্রস্তুত না হলে কি শরীরের খেলা। ওরা পশু হলেও ওদের অনেক সূক্ষ্ম অনুভূতি আছে মিস্টার সোম। অনেক সময় তা মানুষের থেকেও বেশি। মানুষ মানুষকে অবলীলায় ঠকাতে পারে। ওরা ওরা জানেই না প্রতারণা কাকে বলে। তিথি, স্টোডোকে একবার ছাদ থেকে নামিয়ে আন না বাবু। গাছগাছালিতে ভরা প্রশস্ত ছাদটা ওর বড় প্রিয় জানেন। আমারও খুব প্রিয়। এতক্ষণ ও আমার সঙ্গেই ছাদে ঘুরছিল। এই এসেছো বেটা, এসো, কাম 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 হিয়ার, সিট। তোমার এক নতুন গার্লফ্রেন্ডকে উনি নিয়ে আসবেন, ওকে একটু আদর করে দাও। গুড, ভেরি গুড, আমার সোনা বেবি। আমার এই সারমেয় সন্তানটা বড় লোনলি ফিল করে মিস্টার সোম, অনেকটা আমারই মতোই। তাই সপ্তাহে অন্তত একটা সন্ধ্যায় লুসিকে নিয়ে আসুন না আমাদের বাড়ি। দূরত্ব তো খুব একটা বেশি নয়। ওরা দুটোই ছাদে ঘুরে বেড়াবে নিজেদের মতো করে একসঙ্গে। একটা ঘন্টা না হয় কেজো জগতের বাইরে আমিও একজন কথা বলার মানুষ পাব। আসবেন প্লিজ। এমনি ভাবে ধীরে ধীরে মাস তিনেক সময়ের মধ্যে সেন পরিবারের সঙ্গে আমার একটা সহজ আন্তরিকতার সম্পর্ক তৈরি হয়ে গেল। সৌজন্যের দূরত্বটা বেশ কিছুটা গেল কমে। আমাকে দেখলে অকপট খুশিতে মুখটা উজ্জ্বল হয়ে উঠত মিসেস সোমের। একটা বৃষ্টি ভেজা সন্ধ্যের কথা খুব মনে পড়ে। আসবো ভেতরে? আমার বাড়িতে তোমার অবারিত দ্বার সুজয়, কোথাও ঢোকার জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই। বসো রিল্যাক্স করে। আজ দিই একটা পিক বৃষ্টি ভেজা সন্ধ্যায়। বেশ, দিন। সোডা না প্লেন ওয়াটার? প্লেন ওয়াটার। ফাইন। একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। বলো। আচ্ছা, আপনি এত অত্যধিক ড্রিঙ্ক করেন কেন? এতে তো আপনার শরীরের ক্ষতি। নতুন করে আর কোনো ক্ষতি হবার নেই সুজয়। অলরেডি আই অ্যাম এফেক্টেড বাই সিরোসিস অফ লিভার, অ্যাকিউট কন্ডিশন। তাহলে জেনে শুনে এই বিষ পান করছেন কেন? অমৃত ভেবে একদিন যা পান করেছিলাম তাও যে বেশি ছিল সুজয়। ঠিক বুঝলাম না। সুজয়, তুমি বয়সে আমার থেকে অনেকটা ছোট হলেও আমাদের সম্পর্কটা এই 3 মাসে হয়ে দাঁড়িয়েছে সহজ অকপট বন্ধুত্বের। তাই তুমি আমাকে না পারো দিদি বলতে, না পারো নাম ধরে ডাকতে। সম্বোধনহীন সম্বন্ধ, তোমাকে বলাই যায়। তিথিকেও স্পষ্ট করে যে কথা বলতে পারি না সংকোচে। শুভেন্দুকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আমার সব কিছু উজাড় করে দিয়েছিলাম ওকে।
আমার বাবার টাকাতেই ওর বিদেশের উচ্চ ডিগ্রি অর্জন। সেই শুভেন্দু ওর বিয়ের সঙ্গে। ওই দিনটা ছিল আমাদের 25 বছর আগে প্রথম দেখা হওয়ার দিন, 22শে ফেব্রুয়ারি। ওর মনে থাকতো না আমি নিত্য নতুন গিফট দিয়ে ওকে সারপ্রাইজ দিতাম। গত বছরও তেমনি ভাবেই ওর অফিসে ঢুকে ওর পার্সোনাল রুমে দুজন উত্তম ঘনিষ্ঠ অবস্থায় সত্যি সারপ্রাইজ হয়েছিল শুভেন্দু। সেই ওকে দেওয়া আমার শেষ সারপ্রাইজ, যে সারপ্রাইজটা দিতে গিয়ে আমি নিজেই কেমন সারপ্রাইজড হয়ে গেলাম। 3 মাস মামলা লড়ে ডিভোর্সের ছাড়পত্র পেলাম আমি। মামলা যখন কোর্টে চলছে তখন একদিন শুভেন্দুর সেই সুন্দরী পেয়ে হঠাৎ করে এলো আমার বাড়ি। বলল, আমি অদিতি, জানি আপনার সামনে দাঁড়ানো যায় না এই নির্লজ্জ পোড়া মুখ নিয়ে, তবু না এসে পারলাম না। অনেক কথা বলার আছে আপনাকে। কেন? আমি শুনে কি করব? শুভেন্দু আমার কাছে এখন একটা ঘৃণ্য মৃতদেহের মতো, অবাঞ্ছিত অতীত অধ্যায়। তুমি এসো প্লিজ। দিদি, 5টা মিনিট আমাকে সময় দিন। আমার স্বীকারোক্তির সুযোগ আমি ভিক্ষে চাইছি। বেশ, বলো। আপনার হাজবেন্ডের সঙ্গে আমার সম্পর্ক আমার দিক থেকে প্রেমের নয়, কামনারও নয়, দেনা পাওনার। ওকে শরীর দিয়ে অর্থ রোজগার করতাম আমি। ক্যান্সার পেশেন্ট বাবার কেমোথেরাপির চিকিৎসার জন্য মাইনের বাইরে আরো 20,000 টাকা বড় দরকার ছিল আমার। প্রস্তাবটা অবশ্য উনিই দিয়েছিলেন আমার বাবার অসুস্থতার খবর জেনে, আমার অসহায়ত্বের কথা বুঝে। বলো কি? আরো আছে, উনি শুধু কামুক নন, উৎপীড়ক, পারভার্টেড। একটু ঘরের দরজাটা বন্ধ করবেন প্লিজ? কেন? আমি আমার অন্তর্বাস খুলে একবার দাঁড়াবো আপনার সামনে। এই দেখুন, আমার গোটা বুক জুড়ে পোড়া দাগ। চরম মিলন মুহূর্তে গোপন অঙ্গে সিগারেটের ছ্যাঁকা না দিলে নাকি ওর কামনার পরিতৃপ্তি হয় না। আমি প্রচন্ড যন্ত্রণায় যত চিৎকার করি, তত ওর নিষ্ঠুর মুখে ফুটে ওঠে আত্মপ্রসাদের হাসি, বেড়ে যায় ওর রতিক্রিয়ার গতিবেগ। আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না, জানি। আপনার অগাধ পৈতৃক সম্পত্তির জোরেই ওর যত বাড়ন্ত, তাই আপনার কাছে উনি নিতান্তই ভিজে বেড়াল। সব নির্যাতন মুখ বুজে সহ্য করেছি আমার মুমূর্ষ বাবার মুখ চেয়ে। আর এখন? গত পরশু আমার বাবা মারা গেছেন দিদি, আর আমার পাপের টাকার প্রয়োজন নেই। আজই চাকরিতে ইস্তফা দিয়ে ছুটে এসেছি আপনার কাছে। উত্তর কলকাতায় আমাদের পুরনো বাড়ি, দোতলা। নিচে যে 2 ঘর ভাড়াটে আছে, তার টাকাতেই বিধবা মা আর আমার দিন কোনোভাবে ঠিক কেটে যাবে। পাপের ভার সামান্য হলেও লাঘব করতে চাই। জানি আমি ক্ষমার যোগ্য নয়, তবু যদি পারেন এই অভাগী ছোট বোনটাকে ক্ষমা করবেন। হাসি দিদি। ভাবতে পারো সুজয়, কোন মানব পশুকে আমার সবটা উজাড় করে দিয়েছিলাম। সম্পর্কের দুঃসহ ফাঁস ছিঁড়ে বেরিয়ে এলাম, মুক্তি পেলাম। বন্ধু বান্ধব, ক্লাব, পার্টি
আনন্দের যত বাহ্যিক উপকরণ সব থেকে এক নিরাসক্ত বৈরাগ্যে গুটিয়ে নিলাম নিজেকে। তারপর এই রুটিন বাঁধা জীবন, সারাদিন অফিস, তারপর সন্ধেবেলা স্টোডোর সঙ্গে কিছুটা খুনসুটি অনেকটা ফ্রেশ করে দেয় আমাকে। তারপর এই হুইস্কি। আর খাবেন না? only one peg more। জানো, ওই ডিপ্রেশনের দিনগুলোতে একদিকে তিথি আর অন্যদিকে স্টোডো আমাকে পরম যত্নে আগলে রেখেছিল। আমি না খেলে স্টোডো খাবার মুখেই তুলতো না। অবলা প্রাণী হয়েও কি আশ্চর্য সেন্সিটিভ। সত্যিও আমার সন্তান। কথায় কথায় অনেকটা রাত হয়ে গেল তোমার, এবার তুমি এসো। তিথি, স্টোডোকে একটু নিচে নামিয়ে আন না মা। আমি যাওয়ার আগে এই ড্রিঙ্কসের গ্লাসটাকে আপনার মুখের সামনে থেকে দূরে সরিয়ে রাখতে হবে। আমার আত্মগ্লানি হচ্ছে এই ভেবে যে বিষ পানে আমি আপনাকে সঙ্গ দিয়েছি, স্বেচ্ছা আত্মহননের পথে ঠেলে দিয়েছি। একটা ধাপ হলেও আমি জানতাম না আপনার অ্যাকিউট সিরোসিস অফ লিভারের কথা। তোমার রাত হয়ে যাচ্ছে। তুমি আর কোনো দিন হার্ড ড্রিঙ্কস ছবে না, খেতে দেব না আমি তোমাকে। সুজয়, আর কোনোদিন তোমার হাতে উঠবে না এই মদের গ্লাস। কিসের জোরে আটকাবি সুজয়? সম্পর্কের জোরে, বন্ধুত্বের জোরে। কাজের জগতের বাইরে তোমার একা লাগে আমি জানি। আমি কথা দিচ্ছি, কলেজ সেরে প্রতিদিন সন্ধ্যায় আমি আসবো তোমার কাছে, গল্প করব, ভাগ করে নেব তোমার সমস্ত সুখ দুঃখের কথা। আমি খুঁজিয়ে দেব তোমার সব একাকিত্ব। সুজয়, কথা দাও প্লিজ। দিলাম সুজয়। ডাক্তারের সব পরামর্শ এখন থেকে মেনে চলবে তুমি। নিয়ম করে ওষুধ খাবে, আর পরদিন আমি যাব তোমার সঙ্গে তোমার ডাক্তারের চেম্বারে। বেশ, তাই হবে। এর আগে এমন করে কেউ আমাকে শাসন করেনি। কালকে সন্ধে তাহলে স্রেফ চা আর কফি। তাড়াতাড়ি এসো, আমি অপেক্ষা করে থাকবো। আসবো। দরজা খোলার আগে খুব মৃদু কণ্ঠে তিথি বলল, একটা কথা বলবো? হ্যাঁ নিশ্চয়ই, বলো। মাকে নিষেধ করে কোনো লাভ হয় না, কিন্তু এত রাত্রে আপনি ড্রিঙ্ক করে একলা ফিরবেন? একলা কোথায়, আমার দেহরক্ষী যে সঙ্গে রয়েছে, লুসি। কি লুসি মা? তবু চিন্তা হয় আমার। তাই? না না, মানে এত রাতে কেউ একলা গেলে চিন্তা হবে না? আর একটা দিনও তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না তিথি। তোমার মায়ের হাতেও তুমি আর কখনো দেখবে না মদের গ্লাস, দেখবে কফির কাপ। বিশ্বাস হয় না। বেশ, কাল সন্ধ্যেতে এর প্রমাণ আমি দেব। আসি, গুড নাইট। গুড নাইট। যদিও সঙ্গীতাকে নতুন ভাবে দেখার সেই প্রত্যাশিত শুভ দিনটা আর এলো না। সকাল 10টা, কলেজে বেরোনোর প্রস্তুতি নিচ্ছি আমি। ভগ্ন দূতের মতো বেজে উঠল আমার মোবাইল সেট। ফোনের উপরে তিথি। হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? মা আর নেই। সকাল থেকেই প্রচন্ড রক্ত বমি, তারপর সব শেষ।
লিভার ফাংশন ফেলিওর। আমার আমার বড্ড দিশাহারা লাগছে। আপনি আপনি প্লিজ এক্ষুনি চলে আসুন, ভীষণ দিশাহারা লাগছে আমার। প্লিজ প্লিজ সুজয় বাবু, প্লিজ। গিয়ে দেখলাম পরম শান্তিতে ঘুমাচ্ছে সঙ্গীতা, চিরনিদ্রা। আবার ভীষণ ইচ্ছে করছিল ওর মাথায় একটু হাত বুলিয়ে দিতে, ওর গালে। শ্মশান যাত্রা থেকে শ্রাদ্ধানুষ্ঠান সবেতেই ভারাক্রান্ত মন নিয়ে উপস্থিত থাকলাম আমি। সঙ্গীতা অনেক কথা যে শুধু সংকোচের কারণে বলা হলো না তোমাকে। 20টা বছরের ব্যবধান কি আলোক বর্ষের চেয়েও বেশি দূরত্ব রচনা করে? সেদিন নিয়ম ভঙ্গ, সন্ধ্যের মধ্যে একে একে বিদায় নিয়েছে সমস্ত অতিথি অভ্যাগতরা। তিথির সামনে এসে বলল, একটু ছাদে যাবেন, ভীষণ গুমোট লাগছে। চলো। ছাদে স্টুডো আকাশের দিকে তাকিয়ে চুপ করে বসেছিল। প্রচন্ড প্রচন্ড মন মারা হয়ে আছে, খাচ্ছে না ভালো করে। আমাদের দিকে এগিয়ে এলো, তিথির কাছে ঘন হয়ে দাঁড়ালো, ওপরে দুহাত তুলে শরীরে ভর দিয়ে আদর করছে তিথিকে। আর ওর কণ্ঠস্বরেও সেই আদরের অভিব্যক্তি। এই সময়টা ছাদ থেকে নামতেই চায় না স্টুডো। প্রতি সন্ধ্যায় 1টা ঘন্টা যে মায়ের সাথে খেলে বেড়াতো গোটা ছাদ জুড়ে। কিন্তু 5টা মিনিট পরে তড়িৎ গতিতে ছুটে গেল স্টুডো ছাদের অপর প্রান্তে। হঠাৎই যেন কাউকে দেখতে পেয়ে প্রচন্ড উল্লাসে উচ্চস্বরে ডেকে উঠল। ল্যাজটা নাচছে প্রবল ভাবে, তীব্র আবেগে। ও এমন ভাবে ছুটে গেল কেন সুজয় বাবু? কাকে দেখেছে? মনে হচ্ছে যেন ছাদের ওই প্রান্তে ও একা নেই। তবে কি তারপরে দেখলাম এক শরীরহীন করা আশ্চর্য দৃশ্য। স্টুডো দুহাত শূন্য তুলে উঠে দাঁড়িয়েছে। ছেলের অলিক মায়া শরীরে ভর দিয়ে আছে ও। আর ওর দৃষ্টি ওপরের দিকে, যেন 13টা দিন বাদে আবার দেখতে পাচ্ছে ওর প্রিয় মানুষের মুখটা। প্রচন্ড ভয়ে আমাকে চাপটে ধরেছে। বলছি, কি করে সম্ভব? এতটা সময় ধরে স্টুডো কোনো সাপোর্ট ছাড়াই দুহাত তুলে দাঁড়িয়ে আছে কিভাবে? তবে কি আমার ভীষণ ভয় করছে। অনেকক্ষণ পর স্বাভাবিক হলো পরিস্থিতি। উত্তেজনা প্রশমিত হতে ক্লান্ত ভাবে মাটিতে শুয়ে পড়েছে স্টুডো, হাঁপাচ্ছে। সন্ত্রস্ত সুতিথি কিছুটা স্বাভাবিক হতে এক রাশ চিন্তা নিয়ে বাড়ি ফিরলাম আমি। পরদিন দুপুর 12টা, অফ পিরিয়ডে কলেজের স্টাফ রুমে বসে আছি আমি। বেজে উঠল আমার মোবাইলটা। সুতিথি কলিং। স্টুডোটা মরে গেল সুজয় বাবু, রক্ত বমি করে ছটফট করতে। ডাক্তার এসে দেখে বলল লিভার ফাংশন ফেলিয়ার। 440 ভোল্টের বৈদ্যুতিক শকে তখন শিহরিত আমার সমস্ত শরীর।
এমন সব ঘটনা ঘটে যাচ্ছে যে চালিতা তুই ব্যাখ্যার অতীত। প্রিন্সিপাল স্যারকে বলে কলেজ থেকে বেরিয়ে পড়লাম আমি, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম সেন বাড়ি। স্টুডোকে সমাধি দিয়ে ফিরছি, গাড়িতে আবার পাশের সিটে বসে আছি বিধ্বস্ত বিপর্যস্ত সুদিতি। খুব ক্লান্ত গলায় আমাকে বলল, স্টোডোর মৃত্যুটা আমি মেনে নিতে পারছি না। সম্পূর্ণ সুস্থ প্রাণীটা হঠাৎই ছটপট করতে করতে কালকের ওই ঘটনা ঠিক পরদিনই আবার মৃত্যুর কারণটাও সেই এক, লিভার ফাংশন ফেইলিওর। আমি কোমল কণ্ঠে বললাম, সবটা ভুলে থাকার চেষ্টা করো দিদি। কি করে, কি নিয়ে ভুলে থাকবো বলুন তো? ভুলে থাকার মতন আমার যে আর কেউ থাকলো না সুজয় বাবু, আমার কিচ্ছু থাকলো না, কিচ্ছু থাকলো না। সেদিন শেষ রাত্রে আমি স্বপ্নে দেখলাম সঙ্গীতাকে। আমাকে বলছে, আরো আগে কেন এলে না সুজয়? তাহলে তো এমন ভাবে মরতে হতো না আমাকে। বড্ড দেরি হয়ে গেল যে, আমি যে বড্ড ভালোবেসে ফেলেছিলাম তোমাকে। বলতে পারিনি মুখ ফুটে, বলা সম্ভব ছিল না। বয়সটা যে মস্ত বড় বাধা। স্টোডোকে আমি নিয়ে গেলাম, ও আমি ছাড়া ভালো থাকবে না। আর একটা জিনিস চাওয়ার আছে তোমার কাছে। এই অবিশ্বাসী দুনিয়ায় একমাত্র তোমার উপর নির্ভর করে আমি তিথিকে, ও আমারই আত্মজা, আমার আত্মা থেকে জাত, ওর মধ্যেই তুমি খুঁজে পাবে আমাকে। কথা দাও জয়, কথা দাও, কথা দাও তোমার সঙ্গীতাকে। সঙ্গীতা বলো সুজয়, বলো, কথা দাও। তিথি ভার তুমি নেবে। কথা দিলাম সঙ্গীতা, কথা দিলাম। তিথির মধ্যেই আমি সারা জীবন ধরে খুঁজে পাওয়ার চেষ্টা করব আমার সঙ্গীতাকে। জয়, তুমি শান্ত হও, শান্তি পাও তোমার অশান্ত জীবনে। ভালো থেকো জয়, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমি আসি, আমি আসি, আমি আসি। আমার জীবনজাত গল্পের নোটে গাছটা এখানেই ফুরলো। এবার কলম বন্ধ করি, এখনই রান্নাঘর থেকে তিথির ডাক আসবে। ওগো শুনছো, রবিবার বলে কি কোনো নিয়ম কানুন নেই? বেলা 2টো বাজে, আর কখন স্নান খাওয়া করবে? আমাদের প্রতিটি নাটকের প্রয়োগ পরিকল্পনায় রয়েছেন দেবাশিস পাল। শব্দগ্রহণ স্টুডিও আবহ। প্রধান উপদেষ্টা সতীনাথ মুখোপাধ্যায়, কাজল সুর এবং জীবেশ ভট্টাচার্য। আপনারাও আপনাদের লেখা কোনো ভৌতিক গল্প, কোনো নাটক কিংবা অভিজ্ঞতার কথা আমাদের লিখে পাঠাতে পারেন। মনোনীত রচনা লেখকের নাম সহ প্রচারিত হবে কায়াহীনের কাহিনী এই অনুষ্ঠানে। মতামত বা রচনা পাঠানোর ঠিকানা কায়াহীনের কাহিনী, প্রযত্নে
দেবাশিস পাল ও স্বাগতা পাল, 37 নম্বর অখিল মিস্ত্রি লেন, কলকাতা 7,09,000। চলভাস 9830386953 এবং 9830386952। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবার অনুরোধ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আসব আগামী শনিবার বাকশ্রুতির কায়াহীনের কাহিনীর এমনই এক রোমাঞ্চকর নাটকের সম্ভার নিয়ে। নমস্কার।